ওকে, এখন এইখানে কি করবো, জাস্ট বর্গ করে গুণ করে দেবো। সো এটা হবে 4x স্কোয়ার। এটা গুণ করলে ওইটা 5 এর সাথে একবারে গুণ হবে, 5 - 5x স্কোয়ার। সো এই ম্যাথটা মেবি আগেও আমরা তো করলাম না, সেম ম্যাথ। সো এটা হবে 5/9, তাহলে √5/3। ওকে, সো সেম ভাবে এটা তুমি চেক করে দেখবে, এখানে মাইনাস মানটা সিদ্ধ করবে না। তো x = হবে। ওকে, হ্যাঁ, তো 7.1 শেষ। সো এইখানে কিন্তু মোটামুটি সহজ টাইপেরই ম্যাথ ছিল 7.1-এ। ওকে, আর 7.1-এ কিন্তু আমাদের এই চ্যাপ্টারের সূত্রের পাশাপাশি আহ বেশ কিছু ত্রিকোণমিতির সূত্র লাগছিল। তো যেগুলো লাগছে ওগুলো লিখে দেওয়া হয়েছে, এবং ওগুলো অবশ্যই মনে রাখবা, তাহলে আর ম্যাথ করতে সমস্যা হবে না। ওয়েট করো, 7.2 তে শুধুমাত্র সমাধান টাইপের ম্যাথ, মানে এখানে সবগুলোতেই আর কি এক্স এর মান বের করা লাগবে এমন ম্যাথ। ওকে, আচ্ছা, তো 7.2 তে আমাদের যেগুলো সূত্র লাগবে এইগুলো হচ্ছে যে, আচ্ছা, তো এখন দেখো সূত্রগুলা আগে আগে লিখে নাও। আচ্ছা, sin θ = 0 হলে θ = কি হবে? আচ্ছা, একটা এমনিতে জেনারেল, এখানে কিন্তু জেনারেল সলিউশন নিয়ে আসা লাগে। যেমন আমরা sin θ = 0 হলে আমরা নর্মালি থিটার মান আমরা কি লিখতাম, 0 লিখতাম, বাট এখানে শুধুমাত্র 0 লেখা যাবে না। এখানে তোমার যতগুলা মান সম্ভব সবগুলাই লিখতে হবে এখানে। যেমন আমি যদি সাইন 0 ডিগ্রির মান বলি, এটা কি হবে? 0। তুমি সাইন 180 ডিগ্রির মান চেক করো, এটাও 0 হবে। sin 2 × 180-র মান চেক করো, এটাও 0 হবে। sin 10 × 180-র মান চেক করো, এইটাও 0 হবে। এগুলো চেক করে দেখতে পারো, সবগুলাই 0 হবে। মানে আমরা যদি সাইনের সাথে একটা পূর্ণ সংখ্যা, মানে সরি, সাইনের ভিতর যদি তো পাই এর সাথে, এটা তো পাই মানে 180 ডিগ্রি, পাই এর সাথে একটা পূর্ণ সংখ্যা যদি গুণ আকারে থাকে, তাহলে ওই কোণের সাইনের মান 0 আসছে না। তাহলে এর জন্য জেনারেল সলিউশন কি হবে বলতো, এখানে তোমার থিটার মান হবে n × পাই। এটা বুঝছো? তাহলে এন এইখানে কি, এন এইখানে আসছে পূর্ণ সংখ্যা। ওকে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো আমাদের ম্যাথে লাগবে। ওকে, এটা তো বুঝছো আশা করি। আচ্ছা, তো এখন cos থিটা সমান যদি 0 হয়, আচ্ছা কস এই তোমার কত ডিগ্রির মান এই 0 হয়, মানে তোমার আমরা জানি কস এর জন্য তোমার 90 ডিগ্রি থেকে 0 হওয়া শুরু করে না। হুম। ওকে, তাহলে এটা আসছে তোমার π/2 এর জন্য 0। আচ্ছা, এর পরে যাও।
এরপরে কস 180 ডিগ্রির মান তো -1, কস 270-এর মান হচ্ছে 0। হ্যাঁ, 270 মানে কত? 3 × π/2 ইজ ইকুয়াল টু 0। তারপরে কস 5 × π/2 দাও, এটা কত? 0 হবে। চেক করো, 5 × 90 দাও, 0। তার মানে এখানে এখানে কি হচ্ছে বলো তো? আবার তুমি 7 × π/2 দাও, এটা 0, এটা না? তার মানে এখানে আর এখন এখানে কি হচ্ছে তাহলে? এখানে তোমার বিজোড় পাই বাই টু সংখ্যা। এর বিজোড় গুণিতক গুলা কজের জন্য 0 হচ্ছে। সো আমরা হুম। এন তোমার যদি একটা পূর্ণ সংখ্যা হয়, এন যদি পূর্ণ সংখ্যা হয়, এখন 2n কি হবে বলো তো? 2n সবসময়, সরি, 2n হচ্ছে সবসময় জোড় সংখ্যা। এটা কি জানো তুমি? যে কোনো হ্যাঁ। সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে ওটা সবসময় জোড় সংখ্যাই হবে। আচ্ছা, এটা সবসময় কিন্তু জোড় সংখ্যা। আর এখন এটাকে যদি বিজোড় বানাইতে চাই, এটা এই কি লিখতে হবে? 2n+1 লিখলে কিন্তু এগুলো সবগুলোই বিজোড় সংখ্যা হয়ে যাবে, না? হুম। ওকে, তাহলে এখন আমি যদি এর জন্য জেনারেল ফর্মুলা লিখতে চাই, তাহলে π/2 এর বিজোড় গুণিতক, তাহলে বিজোড় মানে 2n+1, এটা কি ইন্টু π/2, যেখানে এন কি? এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, এটা 0 থেকে কিন্তু ইনফিনিটি পর্যন্ত, এটা যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, এটা বুঝছো? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে, সাইন সাইন তাহলে তোমার কত পাই? তোমার এই কোন মানের জন্য 1 হচ্ছে? ওকে, নেট প্রবলেম হয়েছিল মেবি। ওকে, সো এইখানে তোমার সাইন তো কতর জন্য 1 হচ্ছে? 90 ডিগ্রি না? সাইন 90 ডিগ্রির জন্য 1। ওকে, আচ্ছা দাঁড়াও। আচ্ছা, এখন এইটার আসলে এগুলা আমরা তো দুইটা বুঝলাম, এগুলো অত এগুলো বুঝতে হবে না, এগুলো তোমার আলটিমেটলি ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে তোমার থিটার মান হবে, এটা লিখে রাখো, এটা আছে 4n+1 ইন্টু π/2। এখানেও এন কি? এন হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, আবার cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে, cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান হবে 2n × π। ওকে, সাইন থিটা ইজ ইকুয়াল টু -1 হলে এখানে আহ, আর একটা মোটামুটি 8টা সূত্র শিখলেই এই চ্যাপ্টার শেষ। ওকে, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু যখন -1, তখন
আহ তখন থিটার মান, এটা আসলে কিভাবে লিখে দেওয়া যায়? তো -1 হলে এটা হবে 4n - 1 × π/2। ওকে, আর cos থিটা ইজ ইকুয়াল টু -1 হলে cos থিটা ইজ ইকুয়াল টু -1 হলে এটা হচ্ছে 2n + 1। লিখে নাও এগুলোর সাথে সাথে। ওকে, এখন সাইন থিটা সমান যদি অন্য একটা মান হয়, মানে 0 হইলো না, 1 হইলো না, -1 হইলো না, সাইন থিটা সমান তো অন্য যে কোনো একটা মান আসতে পারে, কিন্তু এখন সাইন থিটা সমান যদি অন্য একটা মান আসে, তাহলে আমরা এটাকে ধরে নিব যে, এইটাকে আমরা ধরে নিলাম যে কে মানে হচ্ছে সাইন আলফা, মানে তোমার ধরো যে এটা সাইন থিটা ইজ ইকুয়াল টু 5 আসলো, তাহলে আমরা 5 এর জন্য সাইনের যে কোনো একটা মান এখানে ধরে নিব। যদিও সাইন থিটার মান জীবনও 5 আসবে না, কারণ সাইনের মান হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। আচ্ছা, এটা এখানে 5 লেখা ঠিক হবে না, কারণ সাইন থিটার মান জীবনও 5 আসবে না। আচ্ছা, এখানে এখানে তোমার ধরো যে আসলো 0.285, এইরকম সামথিং আসলো। তো এটার জন্য তো আমাদের কোনো নির্দিষ্ট মান নাই, সেটা তুমি সাইন থিটা ইজ ইকুয়াল টু যে কোনো একটা কোণ এ ধরে নেবে যে এখানে আলফা কোণের জন্য সাইনের মান 0.285 আসতেছে। ওকে, সো আমরা এটা, এখন এটা যদি আমরা ধরে নেই, সেই ক্ষেত্রে সাইনের জন্য এটার সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। এগুলো সূত্র লিখে নাও, আমরা যখন ম্যাথ করব তখন এগুলা এগুলা কিভাবে প্রয়োগ হচ্ছে তখন বুঝতে পারবো। সেম ভাবে cos থিটা সমান যদি অন্য একটা মান আসে, তাহলে আমরা এখানে ধরে নিব যে cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা। সেক্ষেত্রে এটার সূত্র হবে 2n π প্লাস মাইনাস আলফা। লিখে নিছো এগুলা? হুম। ওকে, আরো আছে। ওকে, আচ্ছা আচ্ছা, টেন থিটা ইজ ইকুয়াল টু যদি কে হয়, তাহলে আমরা এখানে ধরে নিব যে টেন থিটা ইজ ইকুয়াল টু টেন আলফা, এবং থিটা এই ক্ষেত্রে হবে n π প্লাস আলফা। ওকে, আরো দুইটা শেখা লাগবে, এটা আছে। ওকে, দেখো যদি টেন থিটা সমান 0 হয়, আচ্ছা, সাইন থিটা বাই কস থিটা। ওকে, এখন এইখানে এইখানে বলো তো যে টেন থিটা সমান 0 হইতে হলে কাকে 0 হইতে হবে, সাইন থিটা না কস কে? এখানে কাকে 0 হইতে হবে বলো? সাইন। সাইন কে 0 হইতে হবে। সো এখানে কিন্তু কস 0 হইতে পারবে না, কারণ কস ভাগ অবস্থায় আছে। তো কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। সো এখানে সাইন কে 0 হইতে হবে। সো এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে আমরা তো শিখছিলাম থিটার মান হচ্ছে n π, না? এই যে দেখো, আমরা হুম। তো প্রথম সূত্রটি শিখছিলাম, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটার মান হবে n π। ওকে, আর একটা আছে কট থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা জানি কট থিটা সমান
কস থিটা বাই সাইন থিটা, এখানে কাকে জিরো হইতে হবে? এখানে কস থিটাকে জিরো হইতে হবে। সো এইখানে তোমার থিটার মান আসবে কস জিরো হলে যেটা সূত্র ওইটাই আসবে, তার মানে 2n+1 ইন্টু পাই বাই টু। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু জিরো হলে থিটার মান এইটা। ওকে, সো এখানে মোট টোটাল 11টা সূত্র হয়েছে। এই 11টা সূত্রে আমাদের এই চ্যাপ্টারে লাগবে, সো এইগুলো শিখলে এই চ্যাপ্টার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। আর অন্য কোনো সূত্র লাগতেছে না আমাদের এই চ্যাপ্টারে। ওকে। ওকে। ওকে, সো এখন এটা এটা খেয়াল করো, আমরা এখান থেকে এক্স এর মান বের করব। সো এখান থেকে, আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলোতে তুমি এক্স এর মান বের করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে সবগুলোকে একই ত্রিকোণমিতিক ফর্মেটে নিয়ে আসবে। সো এখন তোমার এইখানে যেহেতু কজ এক্স আছে, তুমি তো কজ এক্স কে সহজে চেঞ্জ করতে পারবে না, তুমি চাইলে সাইন স্কোয়ার এক্স কে ইজিলি কজ স্কোয়ার এক্স এর ফর্মেটে নিয়ে যাইতে পারো, দেন তোমার ক্যালকুলেশন করতে ইজি হবে। সো এটা কি হবে, 1 - cos স্কোয়ার এক্স প্লাস কজ এক্স ইজ ইকুয়াল টু 5। তার মানে এটা হবে -cos স্কোয়ার এক্স +4 cos x +4 আর -5 মিলে কি হবে, -1। সো এখন এটাকে মাইনাস দ্বারা গুণ করে দাও, বা মাইনাস কমন নিলে তো এরকম আসবে। ওকে, তোমার যদি এই অবস্থায় বুঝতে সমস্যা হয়, তুমি cos x কে যে কোনো একটা অন্য একটা ভেরিয়েবলের মাধ্যমে কনভার্ট করতে পারবা। সো আমি যদি cos x কে m ধরি, তাহলে আমার এখানে সমীকরণটা আসতেছে। ওকে, সো এখন এখানে মিডিল টার্ম করলে কি আসবে বলো তো? 4m² -2m -2m +1 is equal. তো এখানে 4 তো এখানে কমন নেওয়া যাবে না, এখানে কমন নিতে হবে 2m। আচ্ছা, 2m, আর এখানে 2m-1, এখানে -1 কমন নিলে এটা হবে 2m-1। সো দুইটাই সেম আসতেছে, তাহলে আমরা যে কোনো একটা নিব। আচ্ছা, তুমি কিন্তু মানে পরীক্ষার খাতাতে ওইটা করতে পারো, কোনো সমস্যা হবে না, তুমি cos x কে যে কোনো একটা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে তুমি এটা করতে পারো, সমস্যা হবে না। ওকে, তাহলে এখন আমরা এইখানে m এর জায়গায় cos x বসাই দিব। cos x এর মান হচ্ছে হাফ। এখন এখানে যেহেতু জিরো আসে নাই, বা অন্য কোনো ওয়ান আসে নাই, -1 আসে নাই, তাহলে আমরা এখানে কি করব, cos x ইজ ইকুয়াল টু cos আলফা ধরে নিব না? আমরা তো শিখলাম যদি 0, 1, -1 ব্যতীত অন্য কিছু আসে, তাহলে আমরা এটাকে ধরে নিব। সো এখানে আমাদের হাফের জন্য তো এই তোমার cos এর মান আছে, এটা কত বলো তো, 60 ডিগ্রি। সো 60 ডিগ্রিকে এটা আমরা কিভাবে লিখবো, cos π/3। তো এখন এর জন্য সূত্রটা কি ছিল, যদি cos x সমান cos আলফা হয়, সেই ক্ষেত্রে সূত্রটা এখানে কি ছিল? এটা ছিল 2n π প্লাস মাইনাস আলফা। হ্যাঁ, এটা হবে 2n π প্লাস মাইনাস, এখানে আলফা মানে কত, আলফা মানে π/3। এটা হচ্ছে অ্যান্সার। এবং এখানে অ্যান্সার লেখার পর অবশ্যই লিখতে হবে n। এখানে শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা, শূন্য সহ, এটা শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা, একটা বুঝছো?
হ্যাঁ, বুঝছি। ওকে, সো এখানে সাইন থিটা। সো তোমার যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, ক খ আসার চান্স হচ্ছে তোমার 7.1 থেকে, আর গ নম্বর এখান থেকে সমাধানের এই যে 7.2 থেকে একটা শিওর একটা ম্যাথ আসবে। ওকে, সো এখানে তুমি তো সাইন থিটাকে চেঞ্জ করতে পারতেছো না, কস কস টু থিটার সূত্র তো জানাই আছে। কস টু থিটাকে আমি যদি সাইন থিটার ফর্মেটে লিখি, এটা সূত্রটা কি হবে? কস টু থিটাকে লিখলে এটা তোমার ডিরেক্ট মনে ওয়ান না মাইনাস থাকে। হ্যাঁ, এটা 1 - cos 2 থিটা সমান কি কজ। ছিল? 2 sin² থিটা, এই সূত্র ছিল। তাহলে আমরা যদি শুধু cos 2 থিটার সূত্র লিখতে চাই, তাহলে এটা হবে 1 - 2 sin² এটা হবে। ওকে, তাহলে এটা হবে 1 - 2 এই sin² থিটা। তাহলে 2 sin² থিটাকে এদিকে নিয়ে আসো, আর এখানে হবে সাইন থিটা, আর এখানে আছে -3। সো এখন এখানে কি হবে? এখানে মিডিল টার্ম করলে হবে 2 sin² থিটা, এটা -6 না? সো এটা -6 রাখতে গেলে এখানে তো কত নিয়ে আসতে হবে? একটা আছে +3 -2 না? +3। ওকে, এটা এই যে বুঝছো মিডিল টার্মটা। এখন তোমার যদি এই যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো রাখতে সমস্যা হয়, আবারও বলতেছি, এটাকে MNPQABCD যা ইচ্ছা তাই একটা ধরে তুমি এইভাবে ম্যাথ গুলো করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি হবে? সাইন থিটা আমরা যদি শুধুমাত্র কমন নেই, তাহলে এটা হবে 2 sin θ +3, আর এখানে মাইনাস নিলে এটা হবে 2 sin θ 3। তাহলে একবার সাইন থিটা সমান হচ্ছে -3/2, আর একটা আছে sin θ = 1। সো -3/2 এর জন্য তো কোনো আসলে মান নাই। এখন এইখানে এইখানে সূত্র অ্যাপ্লাই করা আহ, দরকার নাই, কারণ সাইন থিটার মান কি কখনো -3/2 হইতে পারবে? না, কারণ সাইন থিটার মান হচ্ছে, এটা কত? এটা হচ্ছে তোমার 1 থেকে ছোট, -1 থেকে বড়, এই রেঞ্জের মধ্যে। সো এইখানে লিখবা যে সাইন থিটা ইজ নট ইকুয়াল টু -3/2। অতএব সাইন থিটা এটা কি হবে? 1 হবে। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার আমাদের ডিরেক্ট সূত্র আছে, এই সূত্রটা লিখে দিব। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে এই, তোমার থিটার সূত্র কি? এটা হচ্ছে 4π + 1 × π/2। না, তুমি ভুল লিখছো, তাহলে 4n+1 ছিল, নাকি আমি ভুল লিখছি? না, ঠিক আছে, 4n+1। হ্যাঁ, এটা 4n+1। ওকে, ×π/2 এটা না? তোমার এটা হচ্ছে এই জেনারেল সলিউশন, এখানে লিখবা n শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা, এই লেখাটা অবশ্যই লিখতে হবে পরীক্ষার খাতায়। ওকে, বাট তোমার এইটা অ্যান্সার দিয়ে আসলে হবে না। এখানে দেখো একটা রেঞ্জ দিয়ে দিছে প্রশ্নের মধ্যে, যে যেখানে থিটার মান -2π এর থেকে ছোট অথবা সমান, এবং 2π এর থেকে, সরি, -2π থেকে বড় অথবা সমান, এবং 2π এর থেকে ছোট অথবা সমান, তাহলে তোমার এই সীমার মধ্যে যে মানগুলো আসে সেইগুলা নিতে হবে। ওকে, সো এই সীমার মধ্যে তোমার এন এর কোন কোন মান বসালে এই সীমার মধ্যে আসবে? এখন একটা জিনিস এখানে খেয়াল করো,
তুমি যদি এন এর মান কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা হচ্ছে যে তোমার প্লাস মাইনাস কিন্তু সবই। সো এইখানে এখন ওকে, সো এখন আমি যদি এন এর মান -2 দেই, তাহলে এইখানে এইখানে কি আসতেছে, থিটার মান হিসাব করো। -2 দিলে এখানে আসে -7, না, -7π/2 আসে। হুম -1 দিলে, আচ্ছা, এখন তোমাকে এটা চিন্তা করতে হবে যে তুমি কত থেকে শুরু করলে তোমার অনেক বেশি লিখতে হবে। মানে এখন তুমি যদি -10 থেকে শুরু করো, তোমার লাভ আছে। এখন দেখো, -7/2 মানে কি? আমি যদি এটাকে এমনিতে লিখি, এটা -3.5 পাই লেখা তো যায় না, এটাকে -3.5 পাই লেখা যায়। সো এখন তোমার রেঞ্জ হুম তোমার শুরু করতে বলছে -2 পাই থেকে। সো তোমার এই যে -3.5 তো তোমার অ্যান্সারের ভিতরে আসবে না। তার মানে তোমার -2 পর্যন্ত দেখালেই হচ্ছে। তোমার -3, -4 দেখালে তো আরো বড় আসবে মান। সো ওইগুলো দেখায় তো লাভ নাই। এটা বুঝছো? হ্যাঁ মানে বুঝছি। আচ্ছা, তুমি যদি এখন দেখো, তুমি যদি -3-তে যাও, তোমার -3-তে গেলে এই মানটা কত আসবে? -11π/2। সো -11π/2 তো আরো অনেক, মানে তোমার রেঞ্জের আরো অনেক বাইরে। তোমার যেহেতু -2 এর জন্যই তোমার যেহেতু অ্যান্সার স্যাটিসফাই হয় নাই, সো -3 জন্য তো আরো হবে না। এইসব জিনিস বুঝতে হবে যে তোমার এ- তোমার এটা মাথার মধ্যে ক্যালকুলেশন করে নিবা যে তোমার কতর মধ্যে গেলে তোমার অনেক বেশি লিখতে হবে না। ওকে, সো তোমার এন যদি -1 হয়, এখানে এখানে খেয়াল করো এটা কত, -3π/2 আসে, খেয়াল করো। সো আমি যদি এটাকে এমনিতে লিখি -1.5 × পাই, এইটা বলো তো আমার সীমার মধ্যে আছে কিনা? অবশ্যই আছে। আছে, একটু দাঁড়াও। এই লিখো, লিখো, এখানে আসো। ওকে, এখন আহ এন ইজ ইকুয়াল টু, তোমার যদি 0 হয়, তাহলে এইখানে, তো এইখানে তোমার থিটার মান হচ্ছে π/2। এখন খেয়াল করো, তোমার এইটাও আসবে অ্যান্সারের মধ্যে, এইটাও আসবে অ্যান্সারের মধ্যে। এগুলা বুঝতেছো তো? হুম ওকে, আচ্ছা, এখন তুমি প্লাস মানটা তুমি কত সীমার মধ্যে নেবে, এটা একটু চিন্তা করো মনে মনে। তুমি যদি 2 নাও, 2 নিলে কি আসবে? 9π/2 আসবে। সো 9π/2 মানে কি? 4.5 × পাই। সো তোমার তোমার সীমাটা এখানে খেয়াল করো 2 পাই পর্যন্ত। তোমার কি 4.5 পাই নিয়ে লাভ আছে? লাভ নেই। তাহলে আমরা না সর্বোচ্চ পজিটিভ মানটা কত পর্যন্ত নিব? আচ্ছা, এখন তুমি যদি 1ও নাও পজিটিভ মান, তো এখানে এটা কত আসবে বলো তো? 5π/2 আসবে। 5π/2 মানে কত? 2.5 × পাই। সো এইটাও তোমার সীমার বাইরে চলে যাচ্ছে। বাট তুমি এটা লিখতেও পারো, নাও লিখতে পারো। এখন এখন তুমি চাইলে মানে সর্বোচ্চ একটা সীমার বাইরের মান দেখাবা। এটা কি হবে? 5π/2, তোমার যেটা সীমার বাইরে। মানে তুমি নেগেটিভ দিক থেকে সর্বোচ্চ একটা সীমার বাইরের মান দেখাইতে হবে কিন্তু পরীক্ষায়। কারণ তোমার সীমার বাইরের মানগুলো দেখালে তোমার তখন তুমি শিওর হবে যে এর নিচে আর যাওয়া লাগবে না, বা তোমার পজিটিভ মান নিলে এর উপরে আর যাওয়া লাগবে না। তুমি মাঝখানে 2টা বা 3টা যাই এসে লিখে দিবা। এটা হচ্ছে নিয়ম। সীমার বাইরে নেগেটিভ দিক থেকে একটা দেখাবা, সীমার বাইরে মানে তোমার পজিটিভ মান নিয়ে একটা দেখাবা। তাহলে তোমার এখানে অ্যান্সার কি হবে বলো তো? তোমার থিটার মান হবে একটা -3π/2, আর একটা আছে π/2। বুঝছো? হুম বুঝছি। এই দুইটা হচ্ছে অ্যান্সার।
ওকে। এরপর ওকে, সো এটা প্রশ্নের মধ্যে দেয়া আছে। ওকে, আচ্ছা এখন আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করতে যাই। ওকে, সো এর সাথে যেহেতু √3 গুণ অবস্থায় আছে না, সো এটাকে আমরা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে একটু সুবিধা হবে। সরি, সরি। হ্যাঁ, ডিম ভাজি, তারপর ভর্তা। ওকে, সো এখন এখানে তুমি যদি √3, এটাকে আমরা যদি এক ফোন দিতে হবে। ওকে, এখন এখানে খেয়াল করো, এখানে কি হবে, এটা 1 - tan θ। ওকে, সো 1 - tan θ tan 2θ। এখন দেখো, এখন আমরা চাইলে এখানে একটা সূত্র মিলাইতে পারি। এখানে tan θ আছে, এইখানে tan 2θ আছে। আমি যদি এইটাকে নিয়ে এসে এখানে ভাগ করে দিই, এইখানে একটা এই সূত্র পড়ছে, এটা এটা কিসের সূত্র হবে বলো তো এখানে? বলো, দেখেই তো বোঝা যাচ্ছে। এটা আচ্ছা, এটা হচ্ছে যে এটা ওই দিন লিখে দিছিলাম তো, এটা এটা কিসের সূত্র? এটা হচ্ছে tan a + b এর সূত্র। তো এটা কি, ও এটা আছে হ্যাঁ। tan a tan b 1 - tan a tan b এই সূত্র। সো এটা কি হবে, এটা হবে tan a মানে থিটা, b মানে 2θ। সো এখন এটা আমরা এটা কি ধরে নিব, tan α, না এখানে আলফার মান কত, 60 ডিগ্রি, কারণ 60 ডিগ্রির মান হচ্ছে √3, সো এটা হবে π/3। সো tan θ সমান tan α হলে অ্যান্সার কি হয়? এন বলো। পাই প্লাস আলফা। হ্যাঁ, সো তাহলে থিটা হবে n π, সরি এখানে তো থিটা না, এখানে 3θ। n π প্লাস আলফা মানে কত, π/3। তাহলে এখন এখানে 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে হবে n π/3, এখানে হবে π/9। সো এটা আছে আনসার। এগুলা সহজ ম্যাথ। আচ্ছা এখানে একটা কি মিসিং নাকি একটা প্রবলেম, ওকে ধরো। আচ্ছা, একটা প্রশ্ন এখানে, sec 4θ মাইনাস sec 2θ ইজ ইকুয়াল টু 2, এবং এখানে সমাধান করতে বলছে 0 থেকে 180 এর মধ্যে। ওকে, সো আমরা যদি ম্যাথটা করি, এখানে হচ্ছে sec 4θ মাইনাস sec 2θ
ইজ ইকুয়াল টু 2। সো এটা কি হচ্ছে? 1/cos, কারণ আমরা এগুলাকে cos সাইন এবং tan cot এর জন্য আমরা মানগুলা জানি। সো আমরা ওই ফরম্যাটে নিয়ে যাব। আচ্ছা, এখন এখানে কি হবে? লসাগু হবে cos 4 থিটা, cos 2 থিটা। এইখানে আসবে cos 2 থিটা, এইখানে আসবে cos 4 থিটা, এখানে 2। ওকে, এখন দেখো এখানে cos 2 থিটা মাইনাস cos 4 থিটা, 2 cos 4 থিটা, cos 2 থিটা। ওকে, এখন এইখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এগুলা কালকে লিখে দেওয়া হয়েছিল মেবি। এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে 2 cos a cos b। এটা কার সূত্র বলো তো? কালকে এগুলো লিখে দেওয়া হয়েছিল। 2 cos a cos b আসবে cos এ a প্লাস বি। প্লাস b প্লাস cos a মাইনাস b, এই সূত্র এখানে আসবে না? এটা শুধু বুঝছো? ওকে, সো cos a প্লাস b দাও, তাহলে হবে 6। আর a মাইনাস b দিলে কি হবে? 2 হবে না? এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো এখন দেখো cos 2 থিটা cos 2 থিটা বাদ, তাহলে এখানে কি আছে? cos 6 থিটা প্লাস cos 4 থিটা। ওকে, সো আমরা এখানে এখন এটা এটা কি হয়েছে বলো তো? এটা হচ্ছে cos c প্লাস cos d। এটা মেবি সূত্র কি লিখে দেওয়া হয়েছে? আচ্ছা, এটা লিখে নাও, cos c cos d এর সূত্র। cos c cos d হচ্ছে 2 cos c plus d divided by 2 into cos c minus d divided by 2।